গল্পের নাম প্রিয়তার প্রহর। লেখনীতে বৃষ্টি শেখ। তৃতীয় পর্ব। রাত ঘনিয়ে এসেছে। ঝিঝি পোকারা ডাকছে বারবার। আকাশে মেঘ করেছে। তারাদের দেখা যাচ্ছে না। ইহানের মনে পড়ল ছোটবেলার কথা। আগে রাতে মেঘ উঠলে বুঝতে পারত না ইহান। সহজ পদ্ধতিতে ইহানের মা রেহানা বলেছিলেন, রাতে যদি চাঁদ দেখতে না পাস তাহলে বুঝবি মেঘ করেছে। ইহান এটা মনে রাখে। ইহান বা পাশে তাকিয়ে তানিয়াকে দেখল। ফার্মেসির দোকানে বসে আছে তারা। ছোট একটি বিছানায় শুয়ে আছে তানিয়া। চোখ বন্ধ করে রেখেছে। ডাক্তার কিছু ঔষধ আর মলম জাতীয় পদার্থ দিয়েছেন। দুটো ইঞ্জেকশন দিয়েছে তানিয়াকে। প্রথমে ইঞ্জেকশন নিতে চায়নি তানিয়া। ইহান ডাক্তারের সামনেই ভয়াবহ ধমক দিয়েছে তানিয়াকে। এরপর কোনো কিছুতে না করেনি তানিয়া। একদম চুপচাপ শুয়েছিল। ইহান ডাকল তানিয়াকে। বলল, উঠবে না, এখানেই শুয়ে থাকবে, রাত হয়েছে। তানিয়া চোখ মেলল। হাত ব্যথায় টনটন করছে। ভাগ্যিস গুলিটা গা ঘেঁষে চলে গিয়েছে। যদি হাতে লাগত তাহলে এখন হাসপাতালে থাকতে হতো। আগামীকাল প্রহর স্যারের বাসায় দাওয়াত আছে ওদের। প্রিয়তার বিষয়ের কেসটা নিয়েও খানিক ঘাটাঘাটি করতে হবে। এ মুহূর্তে বিছানায় পড়লে কাজগুলো কঠিন হতো। তানিয়া উঠে বসল। ব্যাগটা হাতে নিয়ে কল লিস্ট চেক করল। ইহানের দিকে তাকিয়ে বলল, প্রহর স্যার এখান থেকে বের হতে না করেছেন। উনি আসবেন বলেছেন। যাওয়াটা কি ঠিক হবে? ইহান কথাটা শুনে বেরিয়ে এলো বাইরে। রাস্তার সাথেই ঔষধের দোকান। ডাক্তার নিজেও বেশ আন্তরিক। এতক্ষণ তানিয়ার পাশের চেয়ারে ছোট্ট ঘরে যান্ত্রিক পাখা ব্যতীত বসে থাকতে ভালো লাগছিল না ইহানের। এখন বাইরে এসে নিজেকে মুক্ত মনে হচ্ছে। প্রকৃতির মোলায়েম বাতাসে গা শিনশিন করে উঠছে। গুলিটা আরেকটু হলেই একদম ইহানের বুক বরাবর লাগত। ঠিক সময়ে হাসপাতালে না পৌঁছালে কিংবা গুলিটা ঠিক জায়গায় বসলে এখন ইহানের অস্তিত্ব থাকত না। লাশ হিসেবে সকলের মুখে মুখে শোনা যেত ইহানের নাম। বিষয়টা মন্দ হতো না। কিছু মানুষ ভাবে মরণ সব সমস্যার সমাধান। ইহানের এই ভাবনা নেই। ইহানের মনে হয় সব সমস্যা মৃত্যুতেই শেষ হয়ে যায় না। কিছু সমস্যা মৃত্যুতেও তৈরি হয়। 15 মিনিট বাদেই প্রহর বাইক নিয়ে ফার্মেসির সামনে এলো। ইহানকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে মোটামুটি অবাক হল প্রহর। বাড়িতে তিয়াসের গায়ে হলুদের পর্ব শেষ হয়েছে একটু আগেই। আগামীকাল বিয়ের জন্য জোগাড়যন্ত্র চলছে। ইহান মেসেজ করেছিল অনেকক্ষণ আগে। শুধু বলছিল জাফরের চেলারা আক্রমণ করেছে ওদের। তানিয়া আহত হয়েছে। এরপর দ্বিতীয় মেসেজে ঠিকানা বলে দিয়েছিল। প্রহর বাইক থেকে দ্রুত নেমে ইহানের কাছে এলো। বলল, তুই এখানে? তানিয়া ঠিক আছে। ইহানের চোখে মুখে কোন চিন্তার রেশ দেখতে পেল না প্রহর। ইহান স্বাভাবিকভাবে বলল, সিরিয়াস কিছু হয়নি। গুলি হাত ঘেঁষে বেরিয়ে গেছে। প্রহর আর ইহান ফার্মেসিতে ঢুকল। তানিয়া নিয়াজকে ফোন করে ফিরতে দেরি হবে বলে জানিয়েছে। ফোনটা রাখতেই প্রহরকে আসতে দেখল ভিতরে। অভ্যেসবশত উঠে দাঁড়িয়ে সালাম দিল। প্রহর সামনাসামনি দাঁড়িয়ে বলল, আর ইউ ওকে তানিয়া? কিভাবে কি হলো? ইহান বাঁকা হাসল। বলল, আমাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে। এটা করার কোন মানে ছিল? ওরা আমাকে অ্যাট্যাক করতে চেয়েছে। সেখানে ও নিজে এগিয়ে এলো কেন? দায়িত্বশীল পুলিশ অফিসার কখনো এমনটা করে? দায়িত্বশীল সদস্য স্যারকে বাঁচাতে এটুকু করেই। খুব নরম কণ্ঠে খোঁচা দিয়ে কথাটা বলল তানিয়া। প্রহর জিজ্ঞেস করল, ওদের ভালোমতো দেখেছ তোমরা? ইহান বলল, কয়েক সেকেন্ডের জন্য দেখতে পেয়েছি। মুখগুলো মনে পড়ছে না। ওদের দেখব নাকি এই মেয়েটাকে সামলাবো? এটুকু বিষয়ে হাইপার হতে হয়।
অজ্ঞান হতে হয়। এমন হলে বড় বড় অপরাধীদের কিভাবে ধরবে? তানিয়ার রাগ হল ভীষণ। রোজ রোজ এইভাবে অপমান করার কোন মানে আছে? সে ভুল কি করেছে? একজনকে গুলি করা হচ্ছে দেখেও সে চুপ থাকবে? স্যারকে এইভাবে আহত হতে দেখবে? এটা সম্ভব? তানিয়া উঠল বিছানা থেকে। ফোনটা ব্যাগে ভরে নিল। কাঠ কাঠ কণ্ঠে বলে উঠল, আমি ভুল করেছি তাই তো। আপনাকে আহত হতে দেখলে বেশি ভালো হতো তাই তো। চুপ করে দাঁড়িয়ে থাকলে বেশি খুশি হতেন। আমি এতটা নিষ্ঠুর নই স্যার। আপনি সবসময় অপমান করেন। আমি মেনে নিই। আর কত? আমি কোনো কিছুই পারি না, কোনো কিছুই বুঝি না, কোন কাজেই পটু হই। হয়েছে। আমি লেডি পুলিশ অফিসার হওয়ার যোগ্য নই। এটাই তো। বেশ মানছি আমি। আমাকে বাদ দেওয়া হোক। তানিয়া কথাটুকু বলেই বেরিয়ে এলো। নির্বাক হল প্রহর আর ইহান। আর চোখে ইহানের দিকে তাকালো প্রহর। তানিয়ার পিছনে গিয়েও লাভ হল না। একটা অটো ধরে উঠে পড়ল তানিয়া। পিছু ফিরে দেখল ইহান স্যারের মুখ। দেখতে পেল ভিতরের ক্ষত। সকালে প্রিয়তার ঘুম ভাঙল গানের শব্দে। বিষয়টাতে বিরক্ত হল প্রিয়তা। বিয়ে বাড়িতে এমনটা হওয়া স্বাভাবিক। কিন্তু কালকের ঘটনার জন্য ও বাড়ির সবার প্রতি একটা আলাদা রাগ রয়ে গেছে প্রিয়তার। তারা যাই করুক তাতেই রাগ হচ্ছে। প্রিয়তা যতই বলুক মনে রাখিনি, ভুলে গিয়েছি, ভাবতে চাই না। আসলে প্রিয়তা কোনো কিছুই ভুলেনি। আর না ভুলতে চায়। প্রিয়তা সকালে উঠে রান্না বান্না করল না। ঘরে বাজার নেই। দুপুরে টিউশনি করে ফিরে আসার সময় বাজার করে আনবে। আরহামকে কথা দিয়েছে আজ ভালো ভালো রান্না হবে ঘরে। কথা তো রাখতেই হবে। দোকান থেকে কিনে আনা পাউরুটি আর কলা দিয়ে সকালের নাস্তা করল প্রিয়তা আর আরহাম। খেয়ে দেয়ে বাড়ি থেকে বের হওয়ার আগে ভাইয়ের উদ্দেশ্যে প্রিয়তা বলল, কাল যা হয়েছে তা তোমার জানা উচিত আরহাম। ও বাড়িতে একটা দামি আংটি খুঁজে পাওয়া যায়নি। ওরা বলেছে তুমি কিংবা আমি আংটিটা নিয়েছি, অর্থাৎ আমরা চুরি করেছি। চুরি করা কত বড় অন্যায় তা তো তুমি জানোই। এত বড় অপবাদ বহন করার পর তুমি যদিও বাড়ি যাও তাহলে তোমার ব্যক্তিত্ব নষ্ট হবে, আত্মমর্যাদা ভেঙে খান খান হবে। ব্যক্তিত্ব বা আত্মমর্যাদা সম্পর্কে তোমার জ্ঞান লাভ করার বয়স হয়নি। তবে এটুকু মনে রেখো আমি তোমার ভালোই চাই। তোমার খারাপ হোক, তুমি কষ্ট পাও, এমন কিছু আমি কোনোদিনই চাইব না। তাই আমি চাই তুমি উপরের ফ্ল্যাটে না যাও। এখন বাকিটা তোমার ইচ্ছে। আরহাম পুরোটা শুনল। আদুরে ভঙ্গিতে আরহাম জড়িয়ে ধরল প্রিয়তার কাঁধ। চুমু খেল প্রিয়তার গালে। একটু হেসে দাঁত বের করে বলল, আমি ওখানে যাব না। ওরা আমাদের কষ্ট দিয়েছে। তুমি তো আমাকে ঘুরতে নিয়ে যাবে। আমি কেন ওখানে যাব? প্রিয়তা হাসল। অজস্র চুমু খেল আরহামের নরম গালে। ফোনটা রেখে গেল আরহামের কাছে। ভালো না লাগলে কার্টুন দেখবে ছেলেটা। প্রিয়তা বের হলো বাড়ি থেকে। গতকাল রাতেও একটা কল এসেছিল টিউশনির জন্যে। ছাত্র ক্লাস 5-এ পড়ে। প্রত্যেকটা সাবজেক্ট কম বেশি পড়াতে হবে। মাসিক বেতন ধরা হয়েছে 3,000। প্রিয়তা হিসেব করল মাস শেষে 11,000 টাকা ইনকাম করবে সে। তা থেকে 3,500 ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, ময়লা ফেলার বিলে চলে যাবে। বাকি 7,500 টাকা দিয়ে বাজার স্থায়ী করতে হবে। সাথে আরহামের জন্য কিছু টাকা সঞ্চয় করতে হবে। ব্যাচ আর কুসুম, কোয়েলকে পড়াতে পড়াতে দুপুর 12টা বেজে গেল অনায়াসে। কুসুমদের বাড়ি থেকে রোজ হেঁটেই বাজার পার করে বাড়ি ফিরে প্রিয়তা। আজও আধ ঘন্টা হেঁটে বাজারে এলো সে। বাজারের চারদিকে মানুষে ভরপুর। পোল্ট্রি মুরগির জঘন্য গন্ধ ভাসছে চারদিকে। নানা রকমের মাছের বিশ্রী গন্ধে বমি পাচ্ছে প্রিয়তার। শনিবার হাটের দিন। শনিবারে বাজারে বেশি মানুষ আসে।
সব রকমের তরি তরকারি পাওয়া যায় বাজারটাতে। শনিবারে মানুষের সংখ্যা যেমন বাড়ে তেমনই বাড়ে কথোপকথনের আওয়াজ। পুরো বাজার জুড়ে এখন দর কষাকষির আওয়াজ শোনা যাচ্ছে। দাঁড়ানোর জায়গা নেই একদম। বিক্রেতারা ডেকে চলেছে ক্রেতাদের। বাজার বসার জায়গাটা ভালো নয়। উঁচু নিচু জায়গাগুলোয় বৃষ্টি পড়লে পা রাখা যায় না। প্রিয়তা প্রথমেই মাংসের দোকানে গেল। প্রথমে ভাবল মুরগির মাংস নিবে, কিন্তু মনে হলো আরহাম গরুর মাংস বেশি পছন্দ করবে। বিয়ে বাড়িতে গরুই চলে। যদি ভাইটা তার জিজ্ঞেস করে গরুর মাংস কই, তখন কি বলবে প্রিয়তা? বাজারের জিনিসপত্রের দাম সম্পর্কে ধারণা নেই প্রিয়তার। মাংসের দোকানে ভিড় দেখে পাশেই দাঁড়ালো কিছুক্ষণ। টাটকা মাংস কিনা বোঝা যাচ্ছে না। পুরুষদের জন্য জায়গাই হচ্ছে না। সবাই কেমন এড়িয়ে যাচ্ছে তাকে। প্রিয়তা সময় নিয়ে দোকানদারকে জিজ্ঞেস করল, মাংস কত টাকা কেজি আঙ্কেল? দোকানদার হেসে বলল, মাত্র 700 টাকা কেজি আপা। নিয়া যান। প্রিয়তার মুখটা চুপসে গেল। এত টাকা দাম! ঘরে কোন মশলাপাতিও নেই। মশলা কিনতেও খরচ হবে অনেক। মশলা ছাড়া তো মাংস ভালোই লাগবে না। আরহামের মুখটা মনে পড়ল প্রিয়তার। ছেলেটা অপেক্ষা করছে তার জন্য। গিয়ে রেঁধে খেয়ে আবার বের হতে হবে। দোকানদার তাড়া দিল। প্রিয়তা 1 কেজি মাংস নিল। 1000 টাকা দিল দোকানিকে। দোকানদার 300 টাকা ফেরত দিল। প্রিয়তা চটপট ছুটল মুদির দোকানে। লবঙ্গ, দারচিনি, রসুন সহ কিছু মশলা কিনল। সবকিছুর দাম আকাশ ছোঁয়া। আলুর কেজি 60 টাকা। পেঁয়াজের দামও অনেক। সবকিছুর দাম শুনে মাথা ঘুরাচ্ছে প্রিয়তার। 100 টাকার নিচে বাজারই নেই তেমন। যে সবজি প্রিয়তা ছুঁয়েও দেখত না সেসবের দাম এখন ব্যাপক। সেগুলো কিনে খাওয়ার মতো বিলাসিতা নেই এখন। টাকা ফুরিয়ে যাওয়ার অভাবে বুকের ভেতর মোচড় দিল প্রিয়তার। বুঝতে পারল জগৎ সংসারে টিকে থাকতে হলে অর্থ জিনিসটা খুব জরুরি, অনেক প্রয়োজন। আয়ের চেয়ে ব্যয় হচ্ছে প্রতিনিয়ত। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতেই বেহাল দশা হচ্ছে। এভাবে চললে কিভাবে বাঁচবে জনগণ? দরিদ্র মানুষ খাবে কি? কত শত মানুষ বাজারে এসে দাম শুনেই ফিরে যায়। এদের দুঃখ কবে ঘুচবে? যা যা দরকার তাই তাই কিনল প্রিয়তা। ফিরে আসার পথে প্রিয়তার মিষ্টি জাতীয় কিছু নেওয়ার কথা মনে পড়ল। বিয়ে বাড়িতে খাওয়ার পর দই খাবারটা খুব চলে। প্রিয়তা ততক্ষণাৎ মিষ্টির দোকানে ঢুকল। দইয়ের ছোট খুঁটি কিনল 300 টাকা দিয়ে। অতঃপর হাসিমুখে বেরিয়ে পড়ল বাজার থেকে। আরহাম আজ খুব খুশি হবে। বাড়িতে ফিরে তাড়াহুড়ো করে ভাত বসিয়ে দিল প্রিয়তা। আলু কেটে নিল। মশলাগুলো বেটে নিল সময় নিয়ে। ব্যাগ থেকে মাংসের পলিথিন বের করল প্রিয়তা। বাটিতে ঢালল মাংসটুকু। মাংসটুকু বের করতেই প্রিয়তার উজ্জ্বল মুখ ফ্যাকাশে হল। দোকানদার মাংসের চেয়ে তেল আর হাড় দিয়েছে বেশি। প্রিয়তা গুনে দেখল এখানে ছোট ছোট 21 টুকরো মাংস আছে। এর মধ্যে হাড় আর তেল বাদ দিলে ভালো মাংস পাওয়া যাবে মাত্র 12-13 টুকরা। এই মাংস আরহামের একারই লাগবে। প্রিয়তা আর ভাবার অবকাশ পেল না। আরহামের খিদে পেয়েছে। প্রিয়তা মাংস বসিয়ে দিল। মাংস কষাতে কষাতে আরহাম রান্নাঘরে এলো। বলল, খুব ঘ্রাণ বেরিয়েছে আপু। খেতে টেস্টি হবে অনেক। দেখেই আমার লোভ লাগছে। প্রিয়তা হাসল। নেড়ে দিল মাংস। বলল, কষানো মাংস খাবে আরহাম। আরহাম যেন এ কথাই শুনতে চাইছিল। মুখে হাসি ফুটল ছেলেটার। দৌড়ে ঘর থেকে ছোট একটা বাটি নিয়ে ফিরে এলো রান্নাঘরে। প্রিয়তা 2 টুকরো মাংস তুলে দিল বাটিতে। গ্যাসের চুলার পাশের উঁচু জায়গায় বসে আরহাম ফু দিয়ে দিয়ে মাংসটুকু দাঁত দিয়ে ছিঁড়ে খেল। খাওয়া শেষে একটু ঝোল চেটে খেয়ে বলল,
খুব মজা হয়েছে আপু। এত মজা আগে তো লাগেনি। তুমি অনেক ভালো রান্না করো। প্রিয়তা হাসল। আরও এক টুকরা মাংস তুলে দিল আরহামের বাটিতে। আগেও বাড়িতে কেজি কেজি মাংস আনত আরিফ। তখন অত খেতে ইচ্ছে করত না। আসলে কোনো কিছু বেশি থাকলে আমরা তাতে আগ্রহী হই না। এক জিনিস খেতে খেতে রুচি চলে যায়, ইচ্ছে চলে যায়। এত ছিল বলেই তখন এত মজা লাগেনি। আজ এই কয়েকটা মাংস দেখেই বোধহয় বেশি ভালো লাগছে খেতে। প্রিয়তা অভিমান করে বলল, প্রথমে তো তুমি আমার রান্না খেতেই পারতে না আরহাম। আজ এত ভালো লাগছে। সত্যিই আপু, আজ বেশি মজা লাগছে। সবকিছু পারফেক্ট দিয়েছ। একটু ঝাল ঝাল হয়েছে। তোমার রান্না সেই। প্রিয়তা হাসল। আজ সে একদম মন দিয়ে রান্না করেছে। নিজের সর্বস্ব ভালোবাসা ঢেলে দিয়েছে রান্নায়। তাই বোধহয় আজ আরহাম এত পছন্দ করছে তার রান্না। প্রিয়তা ভেবে নিল সব কটা টুকরোই আরহামকে আজ আর কাল সকালে খাওয়াবে। দইটুকু কারো ফ্রিজে রেখে দুদিন খাওয়াবে ছেলেটাকে। কোনোমতেই ছেলেটার যেন মনে না হয় তারা অভাবে আছে। বিছানায় শুয়ে আছে তানিয়া। মাথা ব্যথার পাশাপাশি হাত ব্যথা করছে। গতকাল ইহান স্যারকে কয়েকটা কথা শুনিয়ে এখন খারাপ লাগছে তানিয়ার। সিনিয়ররা এমন করেই জুনিয়রদের নিয়ন্ত্রণ করেন, বকাঝকা করেন। এতে এতটা হাইপার হলে নিজেরই ক্ষতি। এছাড়া ইহান তার কথা আদৌ গায়ে মেখেছে কিনা এতে সন্দেহ আছে তানিয়ার। শুধু শুধু বলে দিল কথাগুলো। না জানি দুজন কি ভাবছে তাকে নিয়ে। আবিরকে কিচ্ছুটি জানায়নি তানিয়া। রাতে ছেলেটা নাকিয়ে বাড়িতে খেতে আসবে। তখনই না হয় নিজের চোখে দেখবে। এখন ফোন দিয়ে এসব বললে হাজারটা প্রশ্ন করবে আবির। যা হয়েছে তা তো হয়েছেই। এখন লোকগুলোকে ধরতে পারলেই শান্তি পাওয়া যাবে। তানিয়ার ফ্ল্যাটের কলিং বেল বেজে উঠল। নিয়াজ ঘুমোচ্ছে এই সময়। দুপুরে না ঘুমোলে শান্তি লাগে না বয়স্ক লোকটার। তানিয়ার দুপুরে ঘুম আসে না। রাতে আসলেও ঘুমোতে পারে না মন মতো। তানিয়া উঠল বিছানা ছেড়ে। চশমা পরে নিল। ওড়না জড়িয়ে দরজা খুলে চমকাল ভীষণ। ইহান আর প্রহর দাঁড়িয়ে আছে তানিয়ার সামনে। এতদিনের পরিচয় কখনো বাড়িতে আসেনি ইহান বা প্রহর। তানিয়া বলে কয়েও নিয়ে আসতে পারেনি ওদের। আজ যে ওরা আসবে তা ভাবতেও পারেনি তানিয়া। কয়েক পল চেয়ে তানিয়া সালাম দিল। ভেতরে আসতে বলল দুজনকে। দরজা লাগিয়ে দিয়ে ড্রয়িং রুমে বসতে দিল। তানিয়া জিজ্ঞেস করল, স্যার আপনারা চা খাবেন নাকি কফি? প্রহর হাসল। বলল, ব্যস্ত হয় না। আমরা তোমাকে দেখতে এসেছি। কেমন আছো তুমি? হাতের কন্ডিশন ভালো। ঠিক আছি স্যার। সামান্য লেগেছে। কি খাবেন বলুন? নিয়ে আসছি। ইহানের দিকে তাকালো তানিয়া। উহু, বিন্দুমাত্র বদলায়নি ইহান। একই রকম গম্ভীর ভাবে বসে আছে। তানিয়াকে দেখে নিল ইহান। স্পষ্ট স্বরে বলল, এখানে বসো। কোথাও যেতে হবে না। তানিয়া শুনল। দূরত্ব বজায় রেখে চেয়ার টেনে বসল ইহান আর প্রহরের সামনে। প্রহর বলল, ইহানের কথায় কিছু মনে করো না। ইউনো যে ও এমনই। একটু গম্ভীর আর রাগী প্রকৃতির। কিন্তু কাজের ক্ষেত্রে উনি কখনো ভুল করেন না। কখনো পিছপা হন না। দায়িত্ব পালন করতে উনার কখনো দ্বিধা বোধ হয়নি, ভয় হয়নি। তাই তো স্যার। হাসি মুখে কথাটা বলল তানিয়া। প্রহর হাসল। বলল, আমার চেয়ে তুমি এটা ভালো জানো। ইহান গম্ভীর স্বরে বলল, তুমি আমাদের দলের সদস্য। তোমাকে সেভ করা আমাদের দায়িত্ব। সে সময় প্রহর ছিল না। আমি তোমাকে নিজ দায়িত্বে ওখানে নিয়ে গিয়েছি।
কিন্তু কি হলো বলো তো? আমার জন্য তোমাকে আঘাত পেতে হলো। এ বিষয়টা আমাকে সেনসিটিভ করে তুলেছে। আমি চাই না আমার জন্য কারো কোন ক্ষতি হোক। আমি চাই না আমার জন্য কারো কষ্ট হোক। মনে আছে তানিয়া আমাদের আলাপের কথা? কনকনে শীতের মাঝে পাহাড়ি অঞ্চলে ট্রেনিং চলছিল আমাদের। আমার আর প্রহরের মতো তুমিও ট্রেনিং নিতে এসেছিলে। দৌড় প্রতিযোগিতা চলছিল। প্রহর প্রথমে ছিল, আমি দ্বিতীয়তে। হুট করে একটা ছেলে আমার দিকে পা বাড়িয়ে আমাকে ফেলে দিল। ছেলেটা আমাদের মতোই পুলিশ হবার ইচ্ছে নিয়েই এসেছিল ট্রেনিংয়ে। অসংখ্য প্রতিযোগিতা পরীক্ষা দেওয়ার পর পুলিশ হিসেবে সিলেক্ট হয় খুব কম সংখ্যক মানুষ। আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম। প্রহর চলে গিয়েছিল অনেকটা দূরে। পিছু ফিরে আসতে চেয়েছিল। আমি চিৎকার করে বলেছিলাম, আসতে হবে না তোকে, তুই এগিয়ে যা। আমার বাক্য শেষ হতেই, তুমি কোথা থেকে এলে? তোমার সাথে ছিল ফার্স্ট এইড বক্স। আমার হোঁচট খেয়েছিলে যাওয়া পায়ে স্যাভলন দিয়ে ব্যান্ডেজ করে দিলে তুমি। আমাকে টেনে তুলে বেঞ্চে বসালে। টুকটাক পরিচয় হলো আমাদের। একসাথে ট্রেনিং নিলাম আমরা। দৌড়, লাফানো, টার্গেট অনুযায়ী শুট, সাঁতার, সাইকেল রেসিং সবকিছুতেই আমরা তিনজন একসাথে অতিক্রম করলাম। কিন্তু বিপত্তি বাধল ফাইনাল ট্রেনিংয়ে। অসংখ্য মানুষের মাঝে দুর্ভাগ্যের কারণে তুমি জাম্প এক্সামে পাশ করতে পারলে না। সে কি কান্না তোমার? সব ছেড়ে ছুড়ে চলে আসতে চেয়েছিলে, পুলিশ হওয়ার ইচ্ছে মুছে ফেলেছিলে মন থেকে। আমি আর প্রহর তোমাকে সান্ত্বনা দিলাম। অনেক বুঝিয়ে বললাম। তুমি মনকে নিয়ন্ত্রণ করলে। পরের বছর আবার ট্রেনিংয়ে আসবে বলে শপথ করলে। আমি আর প্রহর সব পরীক্ষায় পাশ করে সিলেট সদর থানায় জয়েন করলাম। তোমার সাথে আমাদের দূরত্ব বাড়ল। আমরা তোমার সাথে ফোনে যোগাযোগ রাখলাম। আমি এই 1 বছর খুব করে চেয়েছি তুমি পুলিশ হও। পরের বছরে তোমাকে পুলিশ হিসেবে দেখতে চেয়েছি আমরা। 1 বছর পর তুমি সত্যিই এলে এই থানায়। অবাক হয়েছিলাম আমি। সাথে খুব খুশিও হয়েছিলাম। যা যা সাহায্যের দরকার ছিল তোমার সবকিছুই বুঝিয়ে দিলাম। সব রকমের পরিচালনা করার পর তুমি আমাদের টিমে এসেই পড়লে। তোমার স্বপ্ন তুমি অন্যায় মুছে ফেলবে দেশ থেকে। তুমি চাইতে পুলিশ হয়ে সবার সাথে থাকতে। তুমি বলতে পুলিশকে যেন বারবার ফোন করতে না হয়, এজন্য তুমি সবসময় এগিয়ে থাকবে। তোমার ইচ্ছে, উদ্দেশ্যে, সাহস তোমাকে এখানে এনেছে। এটুকু বলে থামল ইহান। পুনরায় বলল, আজ যদি তোমার কিছু হতো তো আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। আমি রাগারাগি করি যেন তুমি তোমার উদ্দেশ্যে থেকে বেরিয়ে আসতে না পারো। আমি রাগারাগি করি যেন তুমি তোমার কাজে আরও বেশি অ্যাক্টিভ হও, পথভ্রষ্ট না হও। গতকাল যা হলো তাতে আমি প্রচণ্ড রেগে গিয়েছি। আজ কেন এসেছি বলি। তোমার দুঃখ এইবার ঘুচবে। আর বকব না আমি তোমায়। আমাকে আর তোমার ভয় পেতে হবে না। সামনে মাসে আমি অন্য থানায় ট্রান্সফার হচ্ছি। আমার বদলে অন্য কেউ আসবে তোমাদের টিমে। তাই ভুল বোঝাবুঝি দূর করতে এলাম। আমার উপর রেগে থেকো না। তানিয়া এতক্ষণ সবটা শুনল। শেষের কথাগুলো শুনে আঘাত পেল ভীষণ। গতকালকের কথাগুলো তবে ইহান স্যারের গায়ে লেগেছে। তানিয়ার হুট করে এমন আচরণ ইহানকে অন্যরকম করে তুলেছে। তবে কি তার উপর রাগ করেই চলে যাচ্ছে ইহান? মনে সংশয় দেখা দিল। তানিয়া প্রশ্ন করল, আপনি কি আমার উপর রাগ করে চলে যাচ্ছেন? তানিয়া মাথা নিচু করে আবারও বলল, আমি সত্যি ওভাবে বলতে চাইনি। আমি একটু বেশিই রেগে গিয়েছিলাম। সরি স্যার। প্রহর জানাল। ইহানের ট্রান্সফার সার্টিফিকেট অনেক দিন আগেই এসেছিল। কিন্তু ও অতটা আমলে নেয়নি। এখন জরুরি কারণে ওকে প্রয়োজন। ইতিশা ম্যামের কেসটা ডিসমিস হলে আরও একটা কেসে ইনভলভড হতে হবে। এরপর ওকে চলে যেতে হবে।
তানিয়ার খারাপ লাগল। কান্না পেল একটু। এভাবে বলা ওর উচিত হয়নি। একটু রাগ কমালে হয়তো এতটা খারাপ লাগতো না তানিয়ার। ইহান স্যার চলে গেলে তানিয়াকে গাইড করবে কে? পুরো ফ্ল্যাটের চারদিকে লাল নীল রঙের লাইট লাগিয়েছে। বক্সে সুন্দর গান বাজছে। ইতিমধ্যে নিধি একবার এসে আরহাম আর প্রিয়তাকে ডেকে গিয়েছে। দুজনের কেউই যায়নি সেখানে। মন ক্ষুণ্ণ হয়ে বারবার ফিরে গিয়েছে নিধি। প্রিয়তা গোসল করে সাদা আর আকাশী রঙের মিশেলে গোল ফ্রক পরেছে। চোখের পাতায় নিয়েছে আইলাইনার। ম্যাচিং করে ওড়না পরে চুল ছেড়ে দিয়েছে। প্রিয়তার প্রিয় কার্টুন হল ডোরেমন। ডোরেমন কার্টুনের সিজুকা চরিত্রটি প্রিয়তার খুব পছন্দের। সিজুকার সামনের চুল কাটা দেখে প্রিয়তা নিজেও পার্লারে গিয়ে ওইভাবে চুল কেটেছে। সিল্ক আর পাতলা বলে এই হেয়ারস্টাইলে পুতুলের মতো লাগে প্রিয়তাকে। আরহামকে প্রিয়তার সাথে ম্যাচিং করে সাদা শার্ট আর আকাশী প্যান্ট পরানো হয়েছে। দুজনকে একসাথে চমৎকার লাগছে। বাড়ি থেকে বের হওয়ার আগে প্রিয়তা দইয়ের খুঁটি নিচের ফ্ল্যাটের আন্টিদের ফ্রিজে রেখে এসেছে। প্রিয়তা শুধু আলু আর ঝোল দিয়ে ভাত খেয়েছে। বের হবার পূর্বে প্রিয়তা ব্যাগ আর ফোন চেক করল। সিঁড়ি দিয়ে নেমে মেইন গেটে পেরিয়ে বাইরে বের হল তারা। আরহামকে নিয়ে শিশু পার্কে যাবে প্রিয়তা। একটা অটো ধরে সেখানেই যেতে লাগল তারা। পথে খুনসুটি হলো অনেক। বেশ কয়েকবার প্রিয়তার মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। কথাটা ভুল প্রমাণিত হল কারণ আশপাশে সন্দেহ করার মতো কোন ব্যক্তি নেই। অটো থেকে নামতেই একজন লোক এসে দাঁড়ালো প্রিয়তার সামনে। থতমত খেল প্রিয়তা। লোকটার পরনে ব্লেজার। বয়স 50-এর অধিক। আধপাকা দাড়িগুলো স্টাইল করে কাটা। প্রিয়তাকে দেখে লোকটা বলল, তুমি প্রিয়তা না? প্রিয়তা উত্তর দিল, জি আমি। আপনি কে? আমি তোমার বাবার বন্ধু। লোকটা হেসে বলে উঠল, ও আচ্ছা। আমাকে ডাকলেন কেন? চলো হাঁটতে হাঁটতে বলি। এভাবে দাঁড়িয়ে কথা বলা যায় না। যা বলার এখানেই বলুন। ভয় বাড়ল প্রিয়তার। দূর থেকে অনুসরণ করা ব্যক্তি পুলিশে কর্মরত। প্রিয়তার দিকে নজর রাখে সে। লোকটাকে দেখে ফোন দিল পুলিশ ইমন। বলল, প্রিয়তা মেয়েটা জাফর আলীর সাথেই আছে স্যার। আপনার সন্দেহ সত্য। ওরা কথা বলছে। কি বলছে শুনতে পাচ্ছ? বলল প্রহর। কিছুই শুনতে পাচ্ছি না স্যার। তানিয়া ম্যাম যে কিছু শুনতে পারবে তার ব্যবস্থা নেই। প্রিয়তা আজ ঘড়িটা পরেনি স্যার। কি করব? রাস্তায় দাঁড়িয়ে অপরিচিত লোকটার সাথে কথা বলতে ইচ্ছে করছে না প্রিয়তার। লোকটাকে আগে কখনো আরিফের সাথে দেখেনি সে। প্রিয়তা উনার ব্যাপারে কখনো শোনেনি, অথচ লোকটা তাকে রাস্তায় দেখেই চিনে ফেলল। ভ্রু কুঁচকে ফেলল প্রিয়তা। লোকটার পোশাকাশাকে আভিজাত্য ফুটে উঠেছে। বয়স্ক লোকটা যুবকের ন্যায় পরিপাটি হয়ে চলে এটা বুঝতে বাকি রাখে না। প্রিয়তার এহেন আচরণে হেসে ফেলল লোকটা। বলল, তোমার বাবা আর আমি একই অফিসে ছিলাম। ট্রান্সফার হয়ে এখন অন্য অফিসে চলে গিয়েছি। তোমাকে আমি চিনি। প্রিয়তা স্বাভাবিক ভঙ্গিতে বলল, ও আচ্ছা। তোমার বাবা কেমন আছে? আমি আব্বু আম্মুর সাথে থাকি না, তাই তাদের অবস্থা বলতে পারবো না। আপনি আব্বুকে কল করে খোঁজ খবর নিতে পারেন। সে কি? কেন থাকো না? বাবা মায়ের বকে যাওয়া মেয়ে বলে। কাঠ কাঠ কণ্ঠে বলে উঠল প্রিয়তা। মনে পড়ল ও বাড়ি থেকে চলে আসার সময়কার কথা। আরিফ একটা বার ও ডাকেনি তাকে। বলেনি থেকে যা। কোনরূপ দরদ দেখাননি। অথচ তাদের স্মৃতি এখনো বহন করে প্রিয়তা। পরিবারের কথা মনে পড়লে এখনো হাহাকার করে উঠে প্রিয়তার বক্ষস্থল। জাফর আলী কাজ আছে বলে চলে গেল। যাওয়ার আগে সময়টা দেখে নিল। তেছরা হেসে স্থান ত্যাগ করল। প্রিয়তা যেন বেঁচে গেল। অচেনা মানুষ হুট করে চেনা হলে বিভ্রান্তি সৃষ্টি হয়।
লোকটার সাথে যত কথা বলবে তত পরিবারের কথা মনে পড়বে প্রিয়তার। অতীত ঘেটে ব্যথা শুধু বাড়তেই থাকবে। আরহামও ফিরে যেতে চাইবে। প্রিয়তা তো চায় না সেটা। শিশু পার্কের একটি বেঞ্চে বসে আছে আরহাম আর প্রিয়তা। প্রিয়তা বাদামের খোসা ছাড়িয়ে ফু দিয়ে অনেকগুলো বাদাম একত্রে করে আরহামকে দিচ্ছে। আরহাম হাতের তালু মুখে ঠেকিয়ে বাদাম খাচ্ছে আরামে। পার্কটা অতটা বড় নয়, তবে বাচ্চাদের পছন্দসই। পুরো পার্কটা পরিষ্কার পরিচ্ছন্ন। পার্কের কোনায় কোনায় ঝুড়ি রাখা হয়েছে। কর্তৃপক্ষ সেখানে ময়লা আবর্জনা ফেলতে আদেশ করেছেন। চারদিকে বড় বড় গাছ দেখতে পেল প্রিয়তা। কৃষ্ণচূড়া গাছটি লাল বর্ণ ধারণ করেছে। নিচে থেকে দেখতে অসাধারণ লাগছে। চারপাশে বাচ্চাদের আনাগোনা। সকলের সাথেই তাদের মা বাবা আছে। কেউ বা দোল খাচ্ছে, কেউ স্লিপারে স্লিপ খাচ্ছে, কেউ দৌড়াচ্ছে, অনেকে আবার দোকানে ভিড় করেছে। প্রিয়তা আরহামকে একটি বড় বেলুন কিনে দিল। বেলুন নিয়ে পুরো মাঠ জুড়ে দৌড়াতে লাগলো আরহাম। ভাইয়ের এই আনন্দে মন প্রাণ ভরে গেল প্রিয়তার। নিজেদেরকে সুখী মনে হলো খুব। কৃষ্ণচূড়া ফুলের দিকে চেয়ে রইল প্রিয়তা। আচমকা পায়ে কারো হাতের অস্তিত্ব পেল প্রিয়তা। ধরফর করে উঠল সে। ভয় কেঁপে উঠল হৃদয়। নিচে তাকিয়ে একটি ৬-৭ বছরের মেয়েকে দেখতে পেল প্রিয়তা। বুকে থুথু দিয়ে উঠে দাঁড়াল সে। মেয়েটার দেহের গড়ন রোগা পাতলা। পরনে ছেঁড়াফাটা পুরনো কামিজ। শ্যামলা ললাটে ছোট্ট টিপ। মেয়েটার মুখে দুঃখের আভাস। প্রিয়তা তড়িঘড়ি করে মেয়েটার থেকে নিজেকে ছাড়িয়ে নিতে ব্যস্ত হল। মেয়েটা হাত দিয়ে জড়িয়ে ধরেছে প্রিয়তার পা। কোনোমতেই ছাড়ছে না। সবার সামনে এমন বাজে পরিস্থিতিতে পড়বে ভাবেনি প্রিয়তা। কিছুটা বিভ্রান্ত হল সে। চটপট করে মেয়েটাকে টেনে তুলল সময় নিয়ে। বলল, আরে, তুমি আমার পা ধরছ কেন? ওঠো। মেয়েটা উঠল না। আরও চেপে বসে রইল। মুখ তুলে বলল, আফা, আমি 2 দিন ধইরা কিছু খাই নাই। আমারে কয়ডা টাকা দেন না আফা। তুমি আগে আমাকে ছাড়ো। বলে উঠল প্রিয়তা। মেয়েটা উঠল। পুনরায় বলল, দেন না আফা। প্রিয়তার অস্বস্তি হল। তার কাছেই টাকা নেই তেমন। যা আছে তা লাগবে মাস চলতে। আরহামের জন্য কিছু কিনবে ভেবে যে টাকা রেখেছিল তা দিয়ে কি কিছু কিনে দিবে মেয়েটাকে। ভাবনা এলো প্রিয়তার মনে। মেয়েটাকে দেখে মায়া হলো খুব। নমনীয় স্বরে মেয়েটির চিবুক ধরে বলল, তোমার নাম কি? মেয়েটি হেসে বলল, জামিলা। তুমি 2 দিন খাওনি কেন? তোমার মা বাবা কোথায়? তুমি এখানে কেন? আমার মা মইরা গেছে। আব্বায় অসুখ হইয়া বিছনায় পড়ছে। এই জন্যে আমি ভিক্ষা করি। দেন না আফা কয়ডা টাকা। প্রিয়তার মনটা খারাপ হয়ে গেল। খোঁজ করলে দেখা যাবে আমাদের দেশে এমন লাখ লাখ মানুষ আছে যারা এক বেলা খেতে পায় না। অনাহারে অভুক্ত থেকে কাটিয়ে দেয় কয়েকদিন। অথচ আমরা কত খাবার নষ্ট করি। এই খাবারের কিঞ্চিত পরিমাণ খাবার এ সকল মানুষের জন্যে বরাদ্দ থাকে না। রাস্তায় বের হলেই শিশু থেকে বৃদ্ধদের দেখা যায় জনে জনে সবার কাছে হাত পাততে। বাসে উঠলেই দেখা যায় অন্ধ, বাকপ্রতিবন্ধী, পঙ্গু ব্যক্তিদের, যাদের কাজ করার মতো পরিস্থিতি নেই। প্রকৃতপক্ষে ভিক্ষা করা সবচেয়ে অসম্মানজনক কাজ। কিন্তু আমরা সাধারণ মানুষরা এই কাজকে তখনই সমর্থন করি যখন দেখি ভিক্ষা করা ব্যক্তি কাজ করতে অক্ষম। প্রিয়তার কাছে আসা মেয়েটির এখন ঘুরে বেড়ানোর সময়, পড়ালেখা করার সময়, জীবনকে উপভোগ করার সময়। কিন্তু মেয়েটা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ভিক্ষা করতে বাধ্য হচ্ছে। প্রিয়তার কান্না পেল মেয়েটাকে দেখে। আরহামকে নিজের কাছে ডাকল প্রিয়তা। দুজনকে দুপাশে ধরে মেয়েটার উদ্দেশ্যে প্রিয়তা বলল, চলো তোমাকে একটা ভাতের হোটেলে নিয়ে যাই। যে তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছে হয় তাই খাবে।
জামিলা থতমত খেল নিজেকে ছাড়িয়ে নিল প্রিয়তার থেকে। মনটা খারাপ হলো মেয়েটার। ততক্ষণাৎ বলে উঠল, আমারে খাউন দিয়া লাগবো না, টাকা দিলেই হইব। আমার একজনের বাড়িতে দাওয়াত আছে। আপনের মতোই একজন দাওয়াত দিছে, ওইখানেই খামু। প্রিয়তা বলল, তাহলে চলো কেক কিনে দেই। খেতে খেতে বাড়ি যাও। মেয়েটা মানল না, বারবার টাকাই চাইল। অতঃপর প্রিয়তা ব্যাগে হাত দিল। ব্যাগ হাতড়িয়ে খুচরো টাকা পেল না। ব্যাগে শুধু 500 টাকার দুটো নোট দেখল প্রিয়তা। ভাঙতি টাকা এখন সে পাবে কোথায়? দোকানদার কিছু না কিনলে ভাঙতি দেবে না। প্রিয়তা বোঝালো জামিলাকে। ভাঙতি নেই বলে জানালো। জোর করে টেনে নিয়ে গেল দোকানে। দোকান থেকে কেক, রুটি, বিস্কিট কিনে দিল। মেয়েটা খাবারগুলো নিয়ে চলে গেল সেখান থেকে। কোনোরকম প্রতিক্রিয়া দেখালো না। প্রিয়তা অবাক হলেও গায়ে মাখল না। মেয়েটাকে কিছু কিনে দিতে পেরে মনে মনে খুশি হলো বেশ। বাড়ি ফিরতে উদ্যত হলো আরহামকে নিয়ে। কয়েক মিনিট হাঁটতেই আরহামের মনে পড়ল তার বেলুনের কথা। প্রিয়তাকে বলল বেলুন এনে দিতে। পিছু হাঁটলে 6-7 মিনিটেই পার্কে পৌঁছাতে পারবে তারা। কিন্তু কিছুটা হেঁটে আবার ফিরে যেতে প্রিয়তার ইচ্ছে করল না। আবার আরহাম শুনল না সেসব কথা। বেলুনটা তার লাগবেই লাগবে। আরহাম প্রিয়তাকে ফেলে নিজেই পিছু চলল। অগত্যা বাধ্য হয়ে প্রিয়তাও পার্কের পথটা ধরল। সৌভাগ্যবশত বেলুনটা ওখানেই বাধা দেখল আরহাম। ছুটে বেলুনটা নিল নিজের হাতে। এইবার বাড়ি ফেরার পথে ওভারব্রিজে উঠল প্রিয়তা। নিচে তাকাতেই একটা অন্যরকম ঘটনা ঘটতে দেখল সে। বিস্ময় বিমূঢ় হল মুহূর্তেই। একটু আগে যে মেয়েটাকে প্রিয়তা খাবার কিনে দিল, সেই মেয়েটা ওভারব্রিজের কোণে একটা মহিলার সামনে দাঁড়িয়ে আছে। কথা বলছে বোঝা যাচ্ছে। প্রথমে কারোর কথাই শুনতে পেল না প্রিয়তা। হঠাৎই দেখল মহিলা জামিলার হাত থেকে প্রিয়তার কিনে দেওয়া খাবারগুলো এক টানে ফেলে দিচ্ছে রাস্তায়। রাগী কণ্ঠে চিৎকার করে উঠছে। জোরে কথা বলায় শুনতে পেল প্রিয়তা। মহিলা জামিলাকে রাগী কণ্ঠে বলছে, তোরে না কইছি টাকা নিয়া আইবি? কি নিয়া আইছস তুই? এডি দিয়া আমি কি করমু? খা গাজা। আরেক ছেমরি কি নিয়া আসে দেহি? তুই এইহান থে সর। এই খাউন দিয়া আমার কি হইব? তোর প্যাট ভরব শুধু। প্রিয়তা একটু কাছে এলো। ওরা প্রিয়তাকে দেখতে পেল না। জামিলা শান্ত কণ্ঠে বলল, আমি কইছি টাকা দিতে। হ্যাঁ না দিলে কি করমু? এই খাউন্ডি আমি মারে দিমুনি। পরে টাকা পাইলে তুমি নিও। এত কষ্ট করি তাও তোমার মন পাই না। প্রিয়তার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে। একটু আগে জামিলা নামের মেয়েটির জন্য কতই না দুঃখ করছিল প্রিয়তা। মেয়েটার জন্য আলাদা একটা অনুভূতি, আলাদা এক ভালোবাসা ভেসে জেগে উঠেছিল হৃদয়ে। মেয়েটার জন্য প্রিয়তার কষ্টে বুক ভার হয়ে আসছিল। কিন্তু এ ভালোবাসার কোন মূল্যই নেই জামিলার কাছে। সে মিথ্যা বলেছে প্রিয়তাকে। জামিলার মা বেঁচেই আছে। আর সেও এত দুঃখে নেই। সবই টাকা উপার্জন করার পদ্ধতি। প্রিয়তার মস্তিষ্ক বুঝে গেল এরা একটা গ্যাং। এখানে যারাই আসে তাদেরকে এভাবে নাস্তানাবুদ করে টাকা নেয় এরা। এই ছোট ছোট বাচ্চাগুলোর পেছনেও বড় মানুষের হাত আছে। তাদের জন্যই বাচ্চাগুলো কাজ করে। অথচ প্রিয়তা কি বোকা! সে ভেবেছে জামিলার সব কথা সত্যি। খুব দ্রুত বিশ্বাস করে ফেলেছিল মেয়েটাকে। মেয়েটার জন্য প্রিয়তা কাঁদতে চেয়েছিল। আফসোস করছিল পুরোটা সময়। আচ্ছা, প্রিয়তার কি উচিত এদের পুলিশের হাতে ধরিয়ে দেওয়া? আজকাল প্রিয়তা নিজের মাঝে এক অন্য সত্তার বিচরণ অনুভব করে। আগের প্রিয়তা আর এখনকার প্রিয়তার মাঝের তফাৎটা একটু বেশি নজর কাড়ে নিজের কাছে। আগে প্রিয়তার জীবন একটা নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ ছিল।
পারিবারিক ঝামেলা, পড়ালেখা, আরহামকে আগলে রাখা এসব ব্যতীত আর কোন গুরুত্বপূর্ণ ঘটনা তার সাথে ঘটেনি। তবে আজকাল সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে প্রিয়তার সাথে, যা মনে রাখার মতো গুরুত্বপূর্ণ, যা প্রিয়তাকে নতুন ভাবে গড়ে তুলছে, শিক্ষা দিচ্ছে। এখনকার প্রিয়তার মাঝে কৌতূহল, দ্বিধা, আগ্রহ ভরপুর। এই প্রিয়তা সবকিছু সম্পর্কে জানতে চায়, জানাতে চায়। আচ্ছা, প্রিয়তা এত বোকা কেন? কেন সে সবার কথা বিশ্বাস করে ফেলে? কেন সব কথা সত্য বলে ধরে নেয়? এই মেয়েটা তো তার অনুভূতি নিয়ে খেলেছে। তাকে ঠকিয়েছে, মিথ্যে বলেছে। কাউকে ঠকানো তো মারাত্মক অপরাধ। কাউকে ঠকানোর জন্য, প্রতারণা করার জন্য উক্ত ব্যক্তির ভয়াবহ শাস্তি পাওয়া উচিত। আচ্ছা, ঠকানোর কি কোন শাস্তি নেই? প্রশ্ন এলো প্রিয়তার মনে। চোখে পানি জমল। ঠকে যাওয়ার যন্ত্রণায় ছটফট করল প্রিয়তার হৃৎপিণ্ড। আরহামকে নিয়ে চলে এলো সেখান থেকে। হাসি খুশি মনটা নিমেষেই বিষিয়ে গেল। মন খারাপ করে পুরোটা পথ চলে এলো। বাড়িতে ফিরতে ফিরতে সন্ধে ঘনিয়ে এলো ধরণীতে। মন খারাপ করে বাড়ির সদর দরজা পেরিয়ে ভিতরে ঢুকল প্রিয়তা। চারদিকে অন্ধকারে আচ্ছন্ন। প্রতিদিন এই সময় এই স্থানে দুটো বাল্ব জ্বলে। বাড়িতে ফিরতে ফিরতে সন্ধে ঘনিয়ে এলো ধরণীতে। মন খারাপ করে বাড়ির সদর দরজা পেরিয়ে ভিতরে ঢুকল প্রিয়তা। চারদিকে অন্ধকারে আচ্ছন্ন। প্রতিদিন এই সময় এই স্থানে দুটো বাল্ব জ্বলে। আজ বাল্বগুলো নেই। পুরোটা জায়গা জুড়ে নীরবতা বিদ্যমান। প্রিয়তার একটু ভয় করল। আরহামকে আগলে নিল ততক্ষণাৎ। অন্ধকারে এগিয়ে এলো। সামনে একজন মানুষের অবয়ব দেখতে পেল প্রিয়তা। ছায়াটি যখন দৃঢ়ভাবে দেখা গেল তখন প্রিয়তা বুঝতে পারল এটা প্রহর। প্রহরকে প্রিয়তা চিনে। কিভাবে এত ভালো করে চিনে তা তার জানা নেই। তবে সামনের ছায়াটি যে প্রহরের তা বুঝতে সময় লাগল না প্রিয়তার। প্রিয়তা কিছু বলার পূর্বেই একটা ঘ্রাণ ভেসে আসল তার নাকে। কেউ যেন কিছু একটা স্প্রে করল প্রিয়তার মুখে। মাথা ঝিমঝিম করে উঠল প্রিয়তার। সবকিছু কেমন ঝাপসা লাগল। মাথা ঘুরতে লাগল। ধপাস করে কিছু পড়ে যাওয়ার শব্দ হল। প্রিয়তার দেহ লুটিয়ে পড়ল মেঝেতে। এরপর আর কিছুই মনে নেই প্রিয়তার। কিচ্ছু না। প্রিয়তার যখন জ্ঞান ফিরল তখনও নিজেকে আবিষ্কার করল মেঝেতে। চোখ মেলতে ভীষণ ক্লান্তি বোধ করল প্রিয়তা। মাথাটা আবারও ঝিমঝিম করে উঠল। শরীরে খানিক ব্যথা অনুভব করল। মনে হল অনেকটা পথ হেঁটেছে সে। প্রিয়তা নড়াচড়া করল। চোখের পাতার সাথে যুদ্ধ করে সময় নিয়ে চোখ খুলল। চারপাশ অন্ধকার লাগল আগের মতো। প্রিয়তার মনে পড়ল অজ্ঞান হবার পূর্বের কথা। সে বাড়িতে ঢুকেছিল, প্রহরের ছায়া দেখেছিল দেয়ালে। হঠাৎই একটা ঘ্রাণ ভেসে এসেছিল নাকে। মাথা ঝিমঝিম করে উঠেছিল তার। ঝাপসা দেখছিল সবকিছু। লুটিয়ে পড়েছিল মেঝেতে। একটা শব্দ হয়েছিল জোরে। আরহামের কণ্ঠ ভেসে এসেছিল কানে। তারপর তারপর আর কিচ্ছুটি মনে নেই প্রিয়তার। প্রিয়তা কষ্ট করে উঠে দাঁড়াল। ঘরে আলো নেই কোনো। তবে থাই গ্লাসের বিপরীতে থাকা চাঁদের আলোতে পুরো ঘর আলোকিত হয়ে রয়েছে। সেই আলোতে ঘরটা বোঝা যাচ্ছে একটু একটু। প্রিয়তার ভয় করল। বুঝতে পারল কোনো কিছু ঠিক নেই। ততক্ষণাৎ চিৎকার করে বলল, আরহাম, আরহাম, কোথায় তুমি? আমি এখানে কেন? কে আমাকে এনেছে এখানে? খট করে দরজা খোলার আওয়াজ হল। ভয় নেতিয়ে গেল প্রিয়তা। কেউ সুইচ টিপে বাল্ব জ্বালিয়ে দিল। আলোর ঝলকানি চোখে পড়তেই চোখ মুখ কুঁচকে ফেলল প্রিয়তা।
আপনা আপনি হাতটা চোখে মেলে ধরল। আলোর ঝলকানি চোখে লাগল প্রিয়তার। সময় নিয়ে চোখ থেকে হাত সরাতেই প্রহরকে দেখতে পেল। প্রিয়তা বুঝতে পারল কোনো কিছু স্বাভাবিক নয়, আর এসবের পেছনেও প্রহর রয়েছে। প্রিয়তা প্রহরকে জিজ্ঞেস করল, আরহাম কোথায়? আমি এখানে কেন? আপনিই বা এখানে কেন? কি হচ্ছে আমার সাথে? প্রহর জবাব দিল না। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল শুধু। গম্ভীর চাহনিতে ভস্ম করতে চাইল প্রিয়তাকে। আবার ও দরজায় শব্দ হল। ইহান আর তানিয়া ঘরটিতে প্রবেশ করল। প্রিয়তা চোখ বুলিয়ে ঘরটাকে পর্যবেক্ষণ করল। ঘরটার মাঝখানে একটা বর্ষর টেবিল রাখা। টেবিলে রয়েছে গুটিকয়েক ফাইল আর কাগজপত্র। টেবিলের 3 কোণায় 3টে চেয়ার রাখা। প্রিয়তার মনে হল এরা তাকে কিডন্যাপ করেছে। ওকে আটকে রাখার চেষ্টা করছে। মস্তিষ্ক এই কথায় সায় জানাল। প্রিয়তা রেগে গেল। ওর আশেপাশে যারা আছে এরাও ভালো নয়। এরাও প্রিয়তার ক্ষতি চায়। কিন্তু কেন? প্রিয়তা রেগে গেল ভীষণ। আর কোমল থাকবে না সে। নিজেকে বাঁচাতে হবে। প্রিয়তা দ্রুত গতিতে প্রহরের কাছে এলো। প্রহরের শার্টের কলার মুঠোয় পুরে নিল। ঝাঝাল কণ্ঠে বলে ওঠল, আপনি কি চাইছেন? হ্যাঁ, আপনার পেটে পেটে এত কিছু ছিল, আগে তো বুঝিনি। আমাকে কেন এনেছেন এখানে? কিডন্যাপ করেছেন আমাকে। আরহাম কোথায়? বলুন। প্রিয়তা উত্তর পেল না বিধায় আরও রেগে গেল। নাকের পাটা লাল হল তার। চোখের কার্নিশ রক্তিম হল। প্রহরের শার্টের কলারের নিচে থাকা ফর্সা নগ্ন গলায় নখ গেঁথে দিল প্রিয়তা। ব্যথা পেল প্রহর। ছেলে বলে প্রিয়তাকে ধরে সরাতে পারল না। আবারও প্রিয়তা নখ দিয়ে আঁচড়ে দিল প্রহরের কানের নিচ। কেটে ছুঁড়ে দিতে চাইল সব। উন্মাদের মতো আচরণ শুরু করল। ইহান এগিয়ে এলো প্রিয়তাকে সরিয়ে নিতে। প্রহরের নজরে পড়ল বিষয়টা। প্রিয়তাকে ধরার আগেই প্রহর বলে উঠল, স্টপ ইহান, ওকে ধরিস না। পুনরায় প্রিয়তার দিকে তাকিয়ে তানিয়ার উদ্দেশ্যে বলল, তানিয়া, প্রিয়তাকে সামলাও। তানিয়া এগিয়ে এলো। বহু কষ্টে প্রিয়তাকে প্রহরের থেকে ছাড়িয়ে নিতে সক্ষম হল। প্রিয়তাকে ধরে একটা চেয়ারে বসিয়ে দিল তানিয়া। প্রিয়তাকে কখনোই ক্রিমিনাল মনে হয়নি তার। প্রিয়তার মায়াময় গোলাকার মুখ বরাবরই তানিয়াকে দ্বন্দ্বে ফেলে। একটু নরম কণ্ঠে তানিয়া বলল, আরহাম ঠিক আছে প্রিয়তা। এমন করো না। পুলিশের গায়ে হাত তোলা অপরাধ। প্রিয়তা দমে গেল। ভারী শ্বাস ফেলল। চোখ পানিতে চিকচিক করে উঠল প্রিয়তার। ব্যথাতুর নয়নে তাকালো সবার দিকে। ক্লান্ত কণ্ঠে বলল, আমাকে কেন এনেছেন? আমি বাড়ি যাব। প্রহর এগিয়ে এলো। প্রিয়তার সামনে চেয়ার টেনে তাতে বসল। কলার ঠিক করে নিল। বলল, ইউ মিস প্রিয়তা। বাবার নাম আরিফ হোসাইন, মায়ের নাম প্রীতিলতা আহমেদ, ছোট ভাই আরহাম হোসাইন। রিসেন্টলি আপনার বাবা মা দুজন দুজনকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় বিয়ে করেছে। আরিফ হোসাইন বিয়ে করেছে কলকাতায় বসবাসরত দীপা খন্দকারকে। প্রীতিলতা আহমেদ বিয়ে করেছে আজিজ মোরশেদকে। বেশ কয়েক বছর যাবৎ আপনার বাবা মা পরকীয়ায় লিপ্ত ছিল। দম্পতি তাদের নতুন জীবনে পা রাখতে পারছিল না আপনার আর আপনার ভাইয়ের কারণে। আপনারা আপনাদের বিলাসবহুল জীবন ছেড়ে চলে এসেছেন কারণ কয়েকদিন পরেই আপনাদের ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হতো। আপনাদের যন্ত্রণা দিয়ে নিস্তেজ করা হতো। আপনার বাবা মায়ের নতুন জীবনসঙ্গী আপনাদের মেনে নেননি এজন্য। কি তাই তো? প্রিয়তা বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। এত সব কথা পুলিশম্যান জানল কিভাবে? আর কেনই বা জানতে চেয়েছেন?
এখন এসব বলার মানে কি? এতদিন বলার প্রয়োজন মনে করেননি কেন? হাজারটা প্রশ্ন মাথায় এলো প্রিয়তার। নিজেকে পাগল পাগল লাগল। প্রশ্নগুলো জটলা পাকিয়ে গেল। বলল, আপ আপনি কি করে? মানে কিভাবে জানলেন? প্রহর হাসল। শব্দ করে হেসে ফেলল। প্রিয়তা তাকিয়ে রইল কিছুক্ষণ প্রহরের দিকে। নিঃসন্দেহে পুলিশম্যানের হাসি সুন্দর, অনবদ্য। এ হাসিতে কত শত নারী ঘায়েল হতে পারে। নজর কাড়ার মতো সৌন্দর্য বহন করে এই পুলিশম্যান। অন্যান্য সময় হলে এ হাসিতে প্রিয়তার নতুন অনুভূতি জেগে উঠত, মুগ্ধ নয়নে চেয়ে থাকতে ইচ্ছে করত। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভয়ানক। প্রহর হাসি থামিয়ে বাঁকা হেসে বলল, এই প্রশ্ন আপনাকে মানায় না প্রিয়। আপনি তো খুব স্মার্ট। কি বলতে চান সরাসরি বলুন। এমন পেঁচিয়ে কথা বলছেন কেন? কর্কশ কণ্ঠে বলে উঠল প্রিয়তা। প্রহর আসল কথায় ফিরল। বলল, জাফর আলী কত টাকা দিয়েছে আপনাকে? মানছি বাড়িঘর ছেড়ে আপনি নিঃস্ব হয়েছেন। তাই বলে পুলিশ অফিসারের জন্য ফাঁদ পাতবেন? কি যা তা বলছেন? কে জাফর আলী? কার কথা বলছেন? এসবের সাথে আমার সম্পর্ক কি? মিথ্যে বলবেন না প্রিয়। আপনি জাফর আলীকে চিনেন। নইলে আজ আলাদা করে দেখা করতে যেতেন না। কার কাছে দেখা করেছি আমি? কখন? কোথায়? কি বলছেন? পার্কের রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে যার সাথে কথা বলেছেন সে আপনার পরিচিত নয় বলছেন? ওই লোকটা তো আব্বুর বন্ধু। আমাকে এসে আব্বুর ব্যাপারে জিজ্ঞেস করছিলেন। এখানে টাকা পয়সা, ফাঁদ এলো কোথা থেকে? উনাকে আমি আগে চিনতাম না। ইহান এগিয়ে এলো এবার। বলল, আরিফ হোসেইনের সাথে জাফর আলীর কোন সম্পর্ক নেই মিস। আমরা খোঁজ নিয়েছি। সত্যটা বলুন। প্রিয়তা বলল। উনি এসে আব্বুর সম্পর্কে জানতে চাইলেন। বললেন আব্বুর বন্ধু। উনি আমাকে মিথ্যে বললেন কেন? আমি কিসের ফাঁদ পেতেছি? জাফর আলীর কথায় আপনি আমাকে ফাঁদে ফেলে নিঃস্ব করতে চাননি। মিথ্যে বলছেন কেন? জাফর আলী আমার শত্রু। আমাকে অ্যাটাক করার জন্য মুখিয়ে আছে লোকটা। আজ সেই লোকের সাথে আপনি দেখা করেছেন। আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। উনাকে আজই আমি প্রথম দেখেছি। উনার কথায় আমি আপনার আশেপাশে আসিনি। তানিয়া বলতে শুরু করল পুরো ঘটনা। বলল, সিক্রেট এজেন্সির অফিসার আমাদের জানিয়েছে একটা মেয়েকে পাঠাবে জাফর আলী। প্রহর স্যারকে ফাঁদে পেলে কাবু করতে চেয়েছেন লোকটা। কথাটা জানার পরদিনই তুমি এসেছো স্যারের বাড়ি। তোমার ফোনে স্যারের ছবি পাওয়া গেছে। এতদিন একটু আধটু সন্দেহ ছিল তোমার প্রতি। কিন্তু আজ যখন তুমি সরাসরি জাফরর সাথে কথা বললে, দেখা করলে, তখন আমরা নিশ্চিত হয়েছি তুমি ওরই লোক। প্রিয়তার মাথা ঘুরছে। এতদিন তার পিছনে প্রহর গোয়েন্দা লাগিয়েছে। তাকে নিয়ে তদন্ত করেছে। অথচ সব ঘুণাক্ষরেও টের পায়নি সে। তার আড়ালে তারই সাথে ঘটে গেছে অনেক ঘটনা। প্রহরের কথায় ইহান এজেন্সির অফিসার আসিফকে কল করল। ইহান আসিফকে বলল, তোমাকে আর ঘুরতে হবে না। জাফরের পাঠানো মেয়েটাকে আমরা পেয়েছি। আজ ওরা দেখা করেছিল। দেন আমরা জিম্মি করেছি মেয়েটাকে। তোমার কাজ শেষ। আসিফ অবাক হলো ওপাশ থেকে। কণ্ঠ নামিয়ে বলল,
আপনাদের কোথাও ভুল হচ্ছে স্যার। জাফর মেয়েটাকে ট্রেনিং দিচ্ছে এখনো। একটু আগেই মেয়েটার সাথে একটা শপে দেখা করেছে জাফর। মেয়েটা আর জাফর দুজনেই আমার সামনে বসে আছে স্যার। আমি ফ্রুট সেলার সেজে দাঁড়িয়ে আছি। মেয়েটাকে কোনো কারণে জাফর আজ রিজেক্ট করেছে। পাঠাবে না বলেছে। কি প্ল্যান করছে বুঝতে পারছি না। আপনারা যাকে ধরেছেন সে ওই মেয়েটি হতে পারে না। লাউড স্পিকারে থাকায় সবটা শুনল প্রহর। প্রিয়তার দিকে তাকাল। সবটা অলটপালট হয়ে গেল হুট করে। প্রিয়তা যদি এসবে না থাকে তবে কেন জাফর ওর সাথে দেখা করলো? তাও আবার মিথ্যে পরিচয়। কেনই বা সিলেক্ট করা মেয়েটাকে রিজেক্ট করল? এসবের মধ্যে প্রিয়তা কিভাবে এলো? প্রিয়তা ঘটনা বুঝতে পারল কিছুটা। আন্দাজ করে নিল অনেক কিছু। এখন তার রেগে যাওয়ার কথা। কিন্তু প্রিয়তা রাগল না। কারণ তাকে সন্দেহ করা কিংবা দোষারোপ করার নির্দিষ্ট কারণ রয়েছে। যে যে কারণে প্রিয়তাকে এখানে এনেছে সেগুলো ভাবা যৌক্তিক। এখানে দোষ আসলে পুলিশদের না, আবার প্রিয়তারও নয়। কিন্তু জাফর কেন প্রিয়তার সামনে এলো? প্রিয়তার তো এ সম্পর্কে ধারণাও ছিল না। কোনোভাবে এই কেসে কি জড়িয়ে পড়ছে সে? রাত 10:11। 3 তলা ভবনের ছাদের রেলিংয়ে বসে পা দোলাচ্ছে প্রিয়তা। একটু এদিক সেদিকে হলেই 3 তলা ভবন থেকে পড়ে যাবে সে। প্রিয়তার মনটা ভালো নেই। আজব ঘটনা ঘটছে প্রতিনিয়ত। সবকিছুর দোষ তার উপর পড়ছে। এতে পুলিশের দোষ নেই বলে প্রিয়তা কোনো কিছু বলেনি কাউকে। প্রহরের জায়গায় অন্য কেউ হলে তাকেই দোষী ভাবত। এজেন্সির খবর পাওয়ার পরদিনই আগমন ঘটে প্রিয়তার। এসে পড়ে প্রহরের বাড়ি। প্রহরের ঘরে যাতায়াত হয়। সবটাই সন্দেহ করার মতো কারণ। প্রিয়তা নিজের বসার স্থানটা দেখল। এখান থেকে যদি প্রিয়তা পড়ে যায় নিশ্চিত মরে যাবে। আচ্ছা, প্রিয়তা মারা গেলে কেউ কাঁদবে, কেউ কষ্ট পাবে, কারো কোন যায় আসবে? আরহাম ছাড়া আর তো কেউ আপন নেই প্রিয়তার। এই ছেলেটাই শুধু কাঁদবে, কষ্ট পাবে। আর কে আছে প্রিয়তার? বাবা মায়ের কাছে তো সে মৃত। প্রিয়তা দীর্ঘশ্বাস ফেলল। পেছনে থেকে পুরুষালী কণ্ঠে প্রিয়তা শব্দ শুনে আঁতকে উঠল রীতিমতো। পড়ে যেতে নিলে নিজেকে সামলে নিল প্রিয়তা। চোখের কোণে পানি জমল। হাহাকার করে উঠল বক্ষস্থল। কণ্ঠটা প্রিয়তার চেনা। প্রহর ডাকছে তাকে। এখানে কি করছে লোকটা? প্রিয়তা পিছু ফিরে তাকাল। প্রহরের পরনে কালো শার্ট আর প্যান্ট। চুলগুলো কেমন অগোছালো। দুহাত পকেটে গুজে রেখছে লোকটা। সুদর্শন লাগছে তাকে। প্রহর খেয়াল করল প্রিয়তার পানিতে টইটম্বুর করা চোখ। অন্ধকারেও প্রিয়তার সরু নাকে গেথে রাখা সাদা নোজ পিন জল জল করছে। প্রিয়তা জোরতা নিয়ে ডাকের উত্তর নিল। বলল, হুহ, মন খারাপ? জিজ্ঞেস করল প্রহর। এগিয়ে এলো সম্মুখে। না, মন খারাপ নেই। আজ যা হলো ভুলে যান। আমরা দুঃখিত। এ নিয়ে আমার কোন অভিযোগ নেই। বরং আপনাদের দায়িত্বশীলতা আমাকে মুগ্ধ করেছে। তাহলে কাঁদছেন কেন? অনেক কারণ আছে।
আমার জীবনটা আর 5টা সাধারণ মানুষের মতো নয় কিনা। জীবন এক ধরনের জটিল চক্রাকার। এই চক্রে যেমন ভালো কিছু ঘটে তেমনই খারাপ অনেক কিছুই ঘটে। আমাদের সেসব মানিয়ে নিয়ে চলতে হয়। প্রিয়তা শুনল, একটু চুপ রইল। অতঃপর রেলিং ছেড়ে উঠে দাঁড়াল। প্রহরের নিকটে এসে দাঁড়াল। প্রহরের চোখে চোখ রেখে বলল, আমি যদি কখনো হারিয়ে যাই কিংবা মারা যাই, আমার ভাইটাকে প্লিজ দেখে রাখবেন। আমি ছাড়া ওর আপন বলতে কেউ নেই। ছেলেটা বড্ড একা, বড্ড অসহায়।